एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम बैक सुपर 50 सीरीज ओके। तो देखो लास्ट যেটা আমরা করেছিলাম এভারেজ চ্যাপ্টার কোশ্চেন নাম্বার 31 পর্যন্ত, তাই তো। তো আজকে আমরা শুরু করব 32 থেকে ওকে। তাহলে আগের ক্লাসগুলো কেমন লেগেছে একটু জানিও, ঠিক আছে। আমি বারবার তোমাদেরকে টেলিগ্রামে মেসেজ করছি যে কেমন হয়েছে ক্লাসগুলো, তার মানে তোমরা কিছুই করোনি এখন পর্যন্ত। যদি না করে থাকো খুব তাড়াতাড়ি ক্লাসগুলো কিন্তু শুরু করে দাও, ঠিক আছে। কারণ একের পর এক ক্লাস কিন্তু চাপ মানে প্রেসার পড়বে, আস্তে আস্তে চ্যাপ্টারগুলো বাড়ছে। তো আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি ক্লাসগুলো দিয়ে যাওয়ার। তো তোমরা সেই ক্লাসগুলোকে একটু কমপ্লিট করে দাও এবং ক্লাসগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানিও ওকে। তো দেখো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকে হচ্ছে কোশ্চেন নাম্বার 32 থেকে শুরু করব। কি বলেছে দেখো, একটি ক্লাসে 10 জন ছাত্রছাত্রীর গড় বয়স বলেছে 17 বছর। তাহলে টোটাল ক্লাসে আমার 10 জন নয় 70 জন আছে। একটি ক্লাসে 70 জন ছাত্রছাত্রী আছে যার গড় বয়স বলেছে 18 বছর। যদি একজন ছাত্রী ওই ক্লাসে যোগদান করে, মানে ছিল 70 আবার একজন এসছে বাইর থেকে, তার মানে কত হলো 71 হলো। তাই 71 জনের এভারেজ কি বলেছে যোগদান করে, তবে ছাত্রছাত্রীর গড় বয়স 0.1 বেড়ে যায়। মানে আগে ছিল 18, এখন 0.1 কি হবে বাড়বে। তার মানে বর্তমান কত 18.1 কত জনের 71 জনের। তাহলে এই যে বাইর থেকে ইনক্লুড হয়েছে না, এর এজটা কত সেটা বের করতে বলেছে। বোঝা গেল অঙ্কটা কি? টোটাল আমার ছিল ক্লাসে 70 জন। এই 70 জনের গড় বয়স বলে দিয়েছে 18 বছর ওকে। তাহলে 70 জনের যদি গড় বয়স 18 বলেছে, পরে একজন যোগদান করেছে ছাত্রছাত্রী, যাই হোক ছাত্র বা ছাত্রী যাই হোক একজন এসছে, তাতে আমার কত হয়েছে না, আগে ছিল 71 জন এখন হয়েছে আগে ছিল 70 জন এখন একজন অ্যাড হয়েছে, যার জন্য লোক কত বেড়ে গেছে ছাত্রছাত্রী 71 হয়ে গেছে। এই একজন যোগ হওয়ায় এভারেজ আগে যা ছিল তার সাথে 0.1 বেড়েছে, মানে 18 ছিল 18.1 হয়েছে। তাহলে এই যে নতুন যে যোগ হয়েছে তার বয়স কত, এইটা হচ্ছে আমাদের মূল হচ্ছে অঙ্কটা। তো এবারে তাহলে আমরা কি করব, তাহলে এইটা নিশ্চয়ই তো বড়। তাহলে 71 জনের যদি এভারেজ 18.1 হয় তাহলে টোটাল কত হবে 71 × 18.1। এখান থেকে আমি যদি 70 জনের টোটালটা যদি বাদ দিয়ে দেই তাহলে নতুন যে অ্যাড হয়েছে তার পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এইটা গুণ করলে কত হবে 71 × 18.1, তোমরা নিজেরা গুণ করবে, ঠিক আছে। আমি করে রেখেছিলাম, তো আমি সেক্ষেত্রে একটু বলে দিচ্ছি। এটা হবে 1285.1 মাইনাস এটা ওই 1200 সামথিং হবে 1260, তার মানে মাইনাস করলে কত পাচ্ছি আমি 25.1। এইটা হচ্ছে নতুন যে ছাত্র বা ছাত্রী যাই বলো যে এসেছে তার বয়স। বোঝা গেল? তাহলে টোটাল 71 জনের বয়স থেকে আমি 70 জনের যে বয়সটা মাইনাস করে দিলে যে নতুন অ্যাড হয়েছে সেক্ষেত্রে পেয়ে যাব। ক্লিয়ার? এটাকে একটু শর্টে করবো। শর্টে করার জন্য কি হয়েছে দেখো বলে দিচ্ছি। সবার আগের যে এভারেজ ছিল সেটাকে রাখবো, এবারে নতুন অ্যাড হয়েছে যাতে করে তার এভারেজটা বেড়েছে, তার মানে প্লাস হবে ওকে। এভারেজ বেড়েছে তার মানে প্লাস লিখবো। এটা সবার প্রথমের এভারেজ কত বেড়েছে 0.1। এই যে 0.1টা আগে 70 জনের যা ছিল প্লাস একজন এসছে 71 জন, 71 জনেরই এখন 0.1 বেড়ে গেছে। ক্লিয়ার? সবার 0.1 বেড়েছে, তার মানে টোটাল 71 জন, মানে 70 ছিল একজন বেড়েছে, এই 71 জনেরই কিন্তু 0.1 করে বেড়েছে। তার মানে 71 জনের টোটাল কত বেড়েছে ওইটা প্লাস আগের এভারেজ যে এভারেজটা ছিল ওই দুটোতে যোগ করে দিলেই তো নতুন যে এসছে ওর বয়সের সাথে সমান হবে। কারণ ওর জন্যই তো এত কিছু ঝামেলা, ওই যে নতুন ইনক্লুড হয়েছে ওর জন্যই তো এত কিছু প্রবলেম হচ্ছে, এভারেজটা বেড়ে গেল। তাহলে আগের যে এভারেজটা ছিল ওখান থেকে বেড়েছে, তার মানে কি ওর বয়সটা এভারেজের থেকে বেশি, তার মানে এভারেজ প্লাস যতটা সবার বেড়েছে ওই দুটো যোগ করলে ওর বয়সের সাথে কি হবে ইকুয়াল হবে। দেখো 18 প্লাস 71 × 0.1 মানে 7.1 ওকে। এটা যোগ করলে হবে 71 আর এটা 0.1, তার মানে এটা গুণ করলে হবে 7.1, এই 7.1 তাহলে যোগ করলে কত হবে 25.1। এইটা হচ্ছে নিউ যে ছাত্র বা ছাত্রী যাই বলো না কেন যে অ্যাড হয়েছে তার বয়স। বোঝা গেল? এইটা হচ্ছে শর্টকাট। প্রিভিয়াস এভারেজ যেটা দেওয়া থাকবে, আগে যতজন ছিল তার সাথে যতজন অ্যাড হয়েছে এভারেজ যতটা বেড়েছে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট ওকে। চলো নেক্সট 33 কি বলেছে 12টি প্যাকেটের গড় ওজন বলেছে 1.8 কেজি। 12টা প্যাকেটের গড় ওজন বলেছে 1.8 কেজি
ওকে ঠিক আছে। তাহলে 12টি প্যাকেটের ওজন হচ্ছে 1.8 কেজি, আর একটি প্যাকেট যুক্ত হওয়ায় প্যাকেটগুলির গড় ওজন 50 গ্রাম বেড়ে যায়। তাহলে একটা প্যাকেট এসছে, তার মানে 13টি হয়েছে, এখন ওজন কত বেড়ে গেছে? 50 গ্রাম। 50 গ্রাম মানে 0.05 কেজি। এইটা 50 গ্রাম ছিল, আমরা একে কনভার্ট করলাম কোথায়? কেজিতে। কেজি মানে 0.05 কেজি। 1000 দিয়ে ভাগ করব, দিলে আসবে 0.05 কেজি আসবে গ্রাম থেকে। ওকে, তাহলে এত বেড়েছে, তার মানে কত হয়েছে? এখন হয়েছে 1.85 কেজি এভারেজ। কতটি প্যাকেটের? 13টি প্যাকেটের। তাহলে এটা নিশ্চয়ই করতে পারবে। আমি শর্টে শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। ওকে, তাহলে নতুন প্যাকেটটির ওজন কত? আগের মতো যদি করি আমি 13 ইন্টু 1.85 মাইনাস 12 ইন্টু 1.8, এটাকে সলভ করে পেতে পারো। ওকে, অথবা প্রিভিয়াস এভারেজ কত ছিল? 1.8 অ্যাড হয়েছে প্লাস কত? 12 প্লাস 1 13 ইন্টু কত বেড়েছে? 0.05। তার মানে 1.8 প্লাস 13 ইন্টু 0.05, 13 5 65, তার মানে 1.8 প্লাস 0.65, তার মানে 2.45 এত কেজি হবে। ওকে, সরি একটু ভুলে গেছি, বলেছে আরেকটি প্যাকেট যুক্ত হয় প্যাকেটগুলির গড় ওজন 50 গ্রাম কমে যায়। ও সরি, এভারেজটা কমে যায়, তার মানে এটা মাইনাস হবে। এভারেজটা কমে গেছে, তার মানে এটা মাইনাস হবে। তার মানে অ্যান্সারটা হবে 1.25, এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? ওকে, ভুল হচ্ছে। 1.8 আমি লিখতে পারি 1.80, সেখান থেকে 0.65 মাইনাস করব, তার মানে এখান থেকে একটা 7 হবে, 0টা কেটে 10 হবে, 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 1 আর 1 নেবে 1.15, এটা হবে অ্যান্সার। ওকে, তাহলে এই ক্ষেত্রে 1.8 থেকে কি হবে? 8 কেজি থেকে 0.05 কেজি মাইনাস হবে, তাহলে 1.8 0.05 মাইনাস করলে কি হবে? 1 10 5 1, এটা বর্তমানে 1.15, তার মানে এটা 1.15 মাইনাস 12.8। নিচেরটা করলেও হবে, এই বাম দিকেরটা, আর ডান দিকেরটা করলেও হবে। ক্লিয়ার? ছিল আমার 12টি প্যাকেট, 12টি প্যাকেটের গড় ওজন বলছে 1.8 কেজি। একটা নতুন প্যাকেট অ্যাড হওয়ায় এভারেজটা এটা কমে গেছে, তার মানে এটা মাইনাস হবে, তার মাইনাস করলাম 1.15 কেজি হবে। গ্রাম থেকে আমি কেজিতে নিয়ে গেছি, আর প্যাকেট 13টি, এটা দিয়েও করতে পারো বা শর্টকাটে এটাও করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট 34। কি বলেছে? 5 জন বন্ধুর গড় বয়স বলেছে 27 বছর। একজন বন্ধু চলে যাওয়ায় বাকি বন্ধুদের গড় বয়স 25 হয়। তাহলে ওই যে চলে গেল যে বন্ধুটা, তার বয়স কত? ক্লিয়ার? ছিল আমার 5 জন, যার গড় বয়স 27, একজন চলে গেছে, বর্তমান 4 জন, বয়স 25, মানে কত কমেছে? 2 কমে গেছে। তাহলে যে চলে গেছে তার বয়স কত বের করতে হবে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আগে এভারেজ কত ছিল? 27। দেখো চলে গেছে আর বয়সও কমে গেছে, তার মানে কি? গেছে নেগেটিভ, বয়সও কমে গেছে নেগেটিভ। এই দুটো যদি নেগেটিভ হয় না, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়? পজিটিভ হয়। তার মানে এইটা প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেক্ষেত্রে এটা প্লাস হবে। তার মানে কতজন গেছে? ছিল 5, গেছে 1, ইন্টু কমেছে কত? 27 থেকে 25, মানে 2 কমে গেছে। এই যে মাইনাস 2টা লিখেছি, কিন্তু এখানে মাইনাস দিবে না, শুধু 2 দিবে, কারণ মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? অলরেডি প্লাস আমি করে দিয়েছি। তার মানে এভারেজ প্লাস 4 2 8, মানে যে চলে গেছে তার বয়স কত? 35 বছর। তবে গিয়ে
35 বছরের একজন চলে গেছে, এভারেজ ছিল আমার 27, মানে সবার এভারেজ আমি 27, কিন্তু যে গেছে তার 35, তার মানে কি এভারেজের থেকে বেশি চলে গেছে, ওই জন্য এভারেজটা কি হয়েছে, কমে গেছে। ক্লিয়ার? দুটো মাইনাস, এই জন্য এটা কি হয়েছে, প্লাস করে দিয়েছি। এটা দিয়ে করতে পারো, অথবা এটা করতে পারো, চলে গেছে মানে উপরের থেকে মাইনাস হবে 5 × 27, 5 জনের মোট বয়স, ওখান থেকে 4 জনের মোট বয়স কি হবে, মাইনাস করে দিবে, দিলে 35 বেরিয়ে যাবে। বোঝা গেল? যেটা খুশি করতে পারো। টোটাল 5 জন ছিল, 5 জনের এবার যদি 27 হয়, টোটাল কত হবে, 5 × 27, তার মানে গুণ করলে কত হয়, এটা 135 মাইনাস 100 কত হবে, 35 বছর। ক্লিয়ার? চলো নেক্সট 35। বলছি একটি শ্রেণীতে 51 জন ছাত্রছাত্রীর গড় বয়স 20 বছর। ওকে, টোটাল 51 জন ছিল, যার গড় বয়স হচ্ছে 20 বছর। বলছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সঙ্গে 40 বছর বয়সের একজন শিক্ষক যুক্ত হলে গড় বয়স কত বাড়বে? যে যুক্ত হয়েছে তার বয়স বলে দিয়েছে 24। এতক্ষণ পর্যন্ত যেটা আমরা করলাম, দেখলাম যে যে যুক্ত হচ্ছে বা যে চলে যাচ্ছে, হ্যাঁ, যাতে অ্যাভারেজটা কমছে বা বাড়ছে সেটা বলেছে, ওর বয়সটা বের করতে হয়েছিল। এখন যে টাইপটা হচ্ছে, ওর বয়সটা বলে দিয়েছে, যে এসছে তার বয়স 40, আমাকে বলতে হবে অ্যাভারেজটা কত বাড়বে। ক্লিয়ার? লং প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা করবো না। দেখো কি বলেছে, 51 জন ছাত্রছাত্রীর গড় বয়স 20 বছর, তাহলে 51 জনের টোটাল কত হবে, 51 × 20, এটা 51 জন। এসছে নতুন যে ছাত্রছাত্রী, তার বয়স কত, যে স্যার এসছে তার বয়স হচ্ছে 40 বছর। ক্লিয়ার? শিক্ষক মশাই যুক্ত হলেন, তাহলে এখন 51 প্লাস একজন এসছে 52 জন, 52 জনের মোট বয়স হচ্ছে এটা, 51 জনের মোট বয়স এটা, 51 জনের মোট বয়স হচ্ছে কত না, 51 × 20, এটা হচ্ছে 51 জনের মোট বয়স, আর এটা হচ্ছে স্যারের বয়স, তাহলে টোটাল কত জন হলো, এটা মিলে 52 জন হলো। তাহলে এই 52 জনের দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে অ্যাভারেজটা কি, টোটাল 52 জনের অ্যাভারেজ বেরাবে। এটা বুঝতে পেরেছো কিনা বলো আগে? 51 জনের বয়স, ওখান থেকে 40 যোগ করলাম, মানে টোটাল 52 জনের মোট বয়স। এই 52 জনের মোট বয়সকে যদি আমি 52 দিয়ে ভাগ করি, তার মানে তো 52 জনের অ্যাভারেজ পেয়ে যাবো। ওকে, বোঝা গেল? ওই 52 জনের অ্যাভারেজটা আমি বর্তমানে অ্যাভারেজ যেটা ছিল কত ছিল, 20, এই অ্যাভারেজ থেকে যদি 20 মাইনাস করে দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি, এভারেজ কত বেড়েছে। আগের এখনকার এভারেজ, ওখান থেকে আগের এভারেজটা 20 ছিল, মাইনাস করে দিলেই পেয়ে যাব। তো দেখো করে দেখি আমরা, 51 × 20 কত হচ্ছে, 2 10 1020 প্লাস 40 বাই 52 মাইনাস 20, তাহলে 1060 বাই 52 মাইনাস 20, এটা আই থিঙ্ক কত যাবে রে, ওকে এটা মনে হয় কাটবে না, যাই হোক 52, তাহলে হচ্ছে 1060 1040, তার মানে 20/52, 20/52, তার মানে হচ্ছে 20/52, 20/52 মানে হচ্ছে এটা কাটাকাটি করলে হবে 10/4 5 5 13 নাকি, হ্যাঁ 4 5 20 4 13 52, 13 4 52, তার মানে এইটা হচ্ছে আমাদের এভারেজটা কি হচ্ছে, বেড়েছে। বোঝা গেল? এই হলো প্রসেস। আমি আরেকবার বলে দিচ্ছি, 52 জনের এভারেজ ছিল 20, তার মানে 52 জনের টোটাল কত হচ্ছে, এইটা সরি 51 জনের প্লাস 40 বছর স্যারের বয়স যোগ হয়েছে, তার মানে কি টোটাল 52 জনের মোট বয়স উপরেরটা, তাকে আমি 52 দিয়ে ভাগ করলাম, তাহলে বর্তমান স্যার যোগ হওয়ার পরে এভারেজ হচ্ছে এটাই। এখান থেকে আগের এভারেজ 20 ছিল, মাইনাস করে দিলাম, পেয়ে গেলাম। এটাকে আমরা যদি শর্টে করি, শর্টে করার প্রসেস হচ্ছে, বলে দিচ্ছি, শর্টে করার প্রসেস হচ্ছে, স্যারের বয়স থেকে অ্যাভারেজটা মাইনাস করব বাই টোটাল ছিল 51 প্লাস স্যারে অ্যাড হয় কত হয়েছে 52, 52 দিয়ে ভাগ করব, দিলেই হয়ে যাবে। স্যারের বয়স থেকে যিনি স্যার বা ম্যাডাম যাই হোক না কেন, যিনি এসেছেন তার বয়স মাইনাস আগের অ্যাভারেজ বাই বর্তমান কতজন আছে, ছিল 51 প্লাস একজন এসেছেন 52, ব্যাস এটা ভাগ করে দেখবে 5 এর 13 হবে। বোঝা গেল? নেক্সট 36।
কি বলেছে না একজন পরিবারে 8 জন সদস্যের গড় বয়স 30 বছর। তাহলে টোটাল 8 জন আছে, 8 জনের গড় বয়স বলেছে 30 বছর। ওকে, ওই পরিবারের 50 বছরের একজন সদস্য মারা যান। তাহলে টোটাল যার বয়স, যিনি মারা গেছেন তার বয়স ছিল 50 বছর। ক্লিয়ার? কিন্তু পরিবারের একজন নতুন বৌমা যুক্ত হলে পরিবারের গড় বয়স 27 বেড়ে যায়। মানে আগের বয়স ছিল এত, এখন গড় বয়স কত হয়ে গেছে 27। কারণ অবভিয়াসলি এভারেজটা কমবে। কারণ কমবে কেন দেখো একটু ভাবো, যিনি মারা গেছেন ওনার বয়স 50 বছর, মানে উনি বেশি বয়সে ছিলেন। আর যিনি নতুন এসেছেন, নতুন বৌমা, ওনার বয়স অবভিয়াসলি ওনার থেকে কি হবে, ছোট হবে। তাই এভারেজটা কমে গেছে। তাহলে এটাকে কি করব, ছিল দেখো 8 জন, তাহলে 8 জনের টোটাল ছিল এইটা। এখান থেকে 50 যিনি মারা গেছেন, নতুন যিনি এসেছেন তার বয়স আমি এক্স ধরলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে একজন মারা গেছেন, একজন এসেছেন, মানে আগেই 8 জন ছিলেন, এখনো 8 জন আছেন। ওকে, তাহলে এই 8 জনের এভারেজ কত বলে দিয়েছে এখন 27, তার মানে 8 × 27। এই হচ্ছে কনসেপ্ট। 8 জনের টোটাল আগে যারা ছিল 50 বছরে একজন মারা গেছেন তার বয়স মাইনাস করব, নতুন যে বৌমা এসছে ওনার বয়স আমি এক্স ধরেছি, জানি না, বয়সটাকে যোগ করলাম। এখন বর্তমানে 8 জনের টোটাল হচ্ছে এইটা। তার মানে কি হবে, দুটো ইকুয়াল হবে। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করব। এক্স এর ভ্যালু বের করার ফর্মুলা দেখো, -50টা এদিকে গেলে কি হবে, +50। তার সাথে 8 × 27 ছিল, আর 8 × 30 এদিকে গেলে মাইনাস হবে। এই হলো ব্যাপার। তাহলে আমি যদি 50 প্লাসটাকে মাইনাস করব, কারণ কি মাইনাসের টার্মটাকে আগে লেখার জন্য, দিয়ে 8 কমন নিব। কমন নিলে দেখো কি হবে, 30 - 27 হবে। যেহেতু মাইনাস ছিল, মাইনাসটাকে নিয়ে নিচ্ছি, তাই 30টা আগে হবে। আর মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস ছিল তাই মাইনাস করলাম এখানে, যেহেতু মাইনাস কমন নিয়েছি আমি, তাহলে 27। তার মানে 50 - 30 × 8, মানে 8 × 3 = 24। তার মানে বিয়োগ করলে কত হয় রে, 26। তার নতুন যে বৌমা এসছে ওনার বয়স কত, 26 বছর। বোঝা গেল? 8 জনের টোটাল, ওখান থেকে 50 মাইনাস, যেহেতু উনি মারা গেছেন, নতুন বৌমার বয়স জানি না, এক্স ধরেছি, এক্স যোগ করলাম, সমান সমান 8 জন × 27, 8 × 27। ওকে, নেক্সট 37 কি বলেছে দেখো, 10টি সংখ্যার গড় 44, যদি 7টি সংখ্যার গড় 40 হয় তবে বাকি সংখ্যাগুলোর গড় কত? 10টি সংখ্যার গড় বলে দিয়েছে কত, 44। এটা একটু মুছে দিচ্ছি। ওকে, 37, 10টি সংখ্যা আছে যার গড় বলে দিয়েছে কত, 44। এদের মধ্যে 7টা সংখ্যা যার গড় বলে দিয়েছে কত, 40। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে, 3টে সংখ্যা থাকবে, তো 10টা থেকে 7টা চলে গেল, তার মানে বাকি কত, 3টে, এর গড় কত সেটা বের করতে বলেছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো ইন জেনারেল যেটা নরমাল কনসেপ্ট, সেটা কি, নরমাল কনসেপ্টটা হচ্ছে কি না, 10টার এভারেজ ছিল 44 টোটাল, এইটা এখান থেকে 7টার টোটাল বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 3টে টোটাল, তাকে 3 দিয়ে ভাগ করব, সেটাই হবে আমাদের অঙ্ক। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্টটা হচ্ছে এটাই। তার মানে কত হচ্ছে এটা, 440 - 280/3। এটাকে বিয়োগ করলে হবে 0, 814, 160/3। তার মানে হচ্ছে 3 × 5 = 15, 3 × 3 = 9, 53 × 1 = 3। এইটা হচ্ছে বাকি 3টি সংখ্যার এভারেজ। ক্লিয়ার? চলো নেক্সট 38 কি বলেছে, 20টি সংখ্যার গড় 12, প্রথম 12টি সংখ্যার গড় 11, পরের 7টি সংখ্যার গড় 10 হলে শেষ সংখ্যার গড় কত হবে? টোটাল 20টা সংখ্যার গড় বলে দিয়েছে কত, 12। এদের মধ্যে প্রথম 12টি সংখ্যার গড় বলেছে, 11 এবং পরের 7টা সংখ্যার গড় বলে দিয়েছে কত, 10। তার মানে 12 × 7 = 19 হয়ে গেল, আর একটা সংখ্যা পড়ে থাকলো, এক পিস সংখ্যা। এই একটা সংখ্যার গড় কত সেটা বের করতে বলেছে। তাহলে মাইনাস করে দিলে যেটা পড়ে থাকবে, একটি সংখ্যার গড় তো হয় না, একটি সংখ্যা কত, মানে শেষ সংখ্যাটা কত সেটাই চেয়েছি।
একটি সংখ্যা লাস্ট যেটা পড়ে আছে তার ভ্যালু কত ওটাই চেয়েছে, তাহলে জাস্ট সিম্পলি মাইনাস করে দিলে কিন্তু বেরিয়ে যাবে। 20টি সংখ্যার গড় 12 টোটাল এইটা, এখান থেকে মাইনাস করবো কাকে না 12টি সংখ্যার টোটাল প্লাস লাস্ট 7টি সংখ্যার টোটাল, এটাকে মাইনাস করে দিব। তার মানে 240 মাইনাস 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে কি 12কে 11 দিয়ে গুণ করলে কত হয় দেখো 1 আর 2, আর 1 আর 2 কে যোগ করে কত হয় 3, এটা মাঝখানে লিখবো। তার মানে কত হচ্ছে 132 প্লাস 70, তার মানে 240 মাইনাস 2 10 202, তার মানে বিয়োগ করলে কত হবে 38। তার মানে লাস্টে যে সংখ্যাটা আছে তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে 38। বোঝা গেল? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 39। এগুলা খুবই সোজা অঙ্ক, শুধু একটু বুঝতে পারলেই হবে। কি বলেছে, কোন এক সপ্তাহের তাপমাত্রার গড় বলেছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। এক সপ্তাহ মানে কতদিন, আমরা জানি এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তাহলে এক সপ্তাহ যদি 7 দিন হয় তাহলে 7 দিনের গড় টেম্পারেচার কত বলে দিয়েছে, 7 দিনের গড় টেম্পারেচার বলে দিয়েছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টোটাল কত হবে জানো, অবভিয়াসলি বের করতে পারবে 7 × 39 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন গুণ করার দরকার নেই, পরে করব। বলেছে যদি সপ্তাহের প্রথম 4 দিনের গড় 37, প্রথম 4 দিনের গড় বলেছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং শেষ 4 দিন লাস্ট 4 দিন, এটা হচ্ছে ফার্স্ট 4 দিন, এটা হচ্ছে লাস্ট মানে শেষের 4 দিন লাস্ট 4 দিন, শেষ 4 দিনের গড় বলেছে 41 ডিগ্রি সেন্টিগ্রেড। একটা জিনিস মাথায় রাখবে, এই টাইপের অঙ্ক একটু দেখে নাও। প্রথম 4 দিন আর লাস্ট 4 দিন মানে ওই 4 নম্বর দিনটাকে দুবার কাউন্ট করা হচ্ছে। কি করে হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। দেখো কি কি আছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এসি। হ্যাঁ এসি, এই তো প্রথম 4 দিন মানে হচ্ছে এইটা, আর লাস্ট 4 দিন মানে হচ্ছে এটাই। তো দেখো এইটা হচ্ছে 4 নম্বর দিন বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারকে দুবার কাউন্ট করা হচ্ছে, প্রথম দিকেও ধরা হচ্ছে আবার লাস্টের দিকেও ধরা হচ্ছে। যে বারটাকে দুবার কাউন্ট করা হবে না, কোশ্চেন ওটাই চাইবে, একদম পারফেক্টলি দেখবে কোশ্চেন ওটাই বের করতে বলবে এবং কোশ্চেন ওটাই বলা থাকবে। দেখো তবে সপ্তাহের 4র্থ দিনের টেম্পারেচার কত মানে তাপমাত্রা কত, বললাম যাকে আমরা ডবল ধরেছি তারই শুধুমাত্র টেম্পারেচারটা চাইবে। এটা বের করার ফর্মুলাটা একটু মনে রাখবে, আজকে বলে দিচ্ছি, দেখো মনে রাখবে, কোনোদিনও ভুলবে না। এটার বের করার নিয়ম হচ্ছে এই 4 4 আছে না, এই 4 ইন্টু প্রথম 4 দিনের অ্যাভারেজ যোগ লাস্ট 4 দিনের অ্যাভারেজ ইন্টু 4। আমি 4 × 37 প্লাস 4 × 41 করতে পারি, ওটা না করে আমি কি করলাম ডাইরেক্ট দুটো অ্যাভারেজকে যোগ করে 4 দিয়ে গুণ করবো, এটা সুবিধা হবে। এখান থেকে লাস্ট 7 দিনের মানে সরি টোটাল 7 দিনের অ্যাভারেজটা মাইনাস করে দিব, মাইনাস করে যেটা বেরাবে সেটাই হচ্ছে 4র্থ দিনের টেম্পারেচার। কি বললাম, প্রথম 4 দিনের অ্যাভারেজ লাস্ট 4 দিনের অ্যাভারেজ যোগ করে 4 দিয়ে গুণ করব, তার মানে টোটাল প্রথম 4 দিন আর লাস্ট 4 দিনের টেম্পারেচার টোটাল টেম্পারেচার মানে টোটাল তাপমাত্রা আমি পেয়ে গেলাম। ওখান থেকে 7 দিনের টেম্পারেচার মানে পুরো টেম্পারেচারটা একবার বিয়োগ করে দেবো। বিয়োগ করে দেখো এইটা একবার যোগ হচ্ছিল, এদিক থেকে একবার, মানে এই যে বৃহস্পতিবারটা টোটাল কতবার যোগ হচ্ছিল, প্রথম থেকে যখন টোটাল বের করি সেক্ষেত্রে আমি একবার ধরেছি, লাস্টের দিক থেকে যখন টোটাল ধরি সেক্ষেত্রে আবার একবার ধরেছি, মানে এই বৃহস্পতিবারটা আমার দুবার ধরা হয়ে গেছিল। এই জন্য টোটাল 7 দিনের টেম্পারেচার যখন মাইনাস করব এগুলো সব মাইনাস হয়ে যাবে, আর এটা দুবার ছিল একবার মাইনাস হয়ে যাবে, তার মানে আর একবার পড়ে থাকবে, আর যেটা পড়ে থাকবে সেটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? তো এবারে দেখি করে দেখি। 7 হচ্ছে 8, 4 3 7, 78 ইন্টু 4, 4 ইন্টু 78, আর এটা গুণ করলে 9 7 63, 3 হাতে 6, 7 3 21, 21 6 27 এত ডিগ্রি সেন্টিগ্রেড। এটা গুণ করলে হবে 8 4 32, 2 হাতে 3, 7 4 28, 29 30 31 এত ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বিয়োগ করলে কত হবে রে 9, ওকে 9 10 11 39 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই বৃহস্পতিবারের টেম্পারেচার কত হবে, বৃহস্পতিবারের টেম্পারেচার হবে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল?
প্রথম 4 দিনের টেম্পারেচারের গড় প্লাস লাস্ট 4 দিনের টেম্পারেচারের গড় যোগ করে 4 দিয়ে গুণ করব, তার মানে প্রথম 4 দিনের টেম্পারেচার টোটাল আর লাস্ট 4 দিনের টেম্পারেচার টোটাল একদম মোট বের করলাম। এখান থেকে টোটাল 7 দিনের টেম্পারেচারটা মাইনাস করে দিলাম, দিলেই বেরিয়ে যাবে। বোঝা গেল? ওকে, নেক্সট 40 কি বলেছে দেখো, 11টি সংখ্যার গড় 35, যদি প্রথম 6টি সংখ্যার গড় এত এবং শেষ 6টি, এই দেখো 6 + 6 12 হচ্ছে, তার মানে কি প্রথম দিক থেকেও 6 নম্বরটাকে ধরছি, লাস্টের দিক থেকেও 6 নম্বরটাকে ধরছি, 6 নম্বরটা দুবার কাউন্ট হচ্ছে, এক্ষুনি করে দিলাম। তাহলে 6 ইন্টু প্রথমের গড় হচ্ছে 32 আর লাস্ট 6 দিনের গড় 37, এখান থেকে 11 দিনের গড় 35, এটা ক্যালকুলেশন করবে বেরিয়ে যাবে। ওকে, আমি আর করে দিচ্ছি না। 41 এবং কোশ্চেনে দেখো ওটাই বলেছে, তাহলে ষষ্ঠ দিনের ষষ্ঠ সংখ্যাটি কত, এই বললাম, যেটাকে আমরা যে নাম্বারটাকে আমরা ডবল কাউন্ট করছি কোশ্চেন ওটাই চাইবে। ওকে, আর না হলে হবে না কিন্তু। চলো 41, 3টি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয় সংখ্যার গড় বলে দিচ্ছে 2, আমি 3টি সংখ্যা আগে ধরে নেই এ বি সি, তাহলে প্রথম 2টি সংখ্যার গড় বলেছে 2, তার মানে 2টি সংখ্যার যোগফল কত হবে, আমি বলতে পারি 2 × 2। ওকে, দ্বিতীয় তৃতীয় সংখ্যা গড় বলেছে 3, তার মানে যোগফল কত হবে এটা, আর তৃতীয় প্রথম সংখ্যার গড় বলেছে কত 4, মানে যোগফল কত হবে এটা। এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝার জন্য বললাম, এভাবে করবো না। প্রথম 2টি সংখ্যার গড় বলেছে কত 2, তার মানে আমি যোগফল কত হবে 2 × 2 4। দ্বিতীয় তৃতীয় সংখ্যা মানে বিসি গড় বলেছে 3, তার মানে টোটাল কত হবে 2 × 3 6, আর প্রথম ও তৃতীয় মানে এসি তার গড় বলেছে কত 4, তার টোটাল কত হবে 2 × 4। দেখো এটা দিয়েও করা যায়, আমরা এটা করব না, আমরা করব কোনটা বলো তো, আমরা করব এটা দিয়েও করা যায়। এরকম যদি থাকে না, প্রথম দ্বিতীয় সংখ্যার গড়, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড়, তৃতীয় আর প্রথম সংখ্যার গড়, তার মানে 3টি সংখ্যার গড় কি হবে জানো তো, এক্ষেত্রে একটু মনে রাখবে, এই টাইপের যখন আসবে 3টি সংখ্যার গড়, ওই যে গড়গুলো দেওয়া ছিল 2 3 4, ওগুলোকে যোগ করলেই হবে, 4 3 7 2 9, তাহলে 3টি সংখ্যার গড় ওটাই হবে। এখন বলে দিচ্ছি, এটা মনে রাখবে। যদি এরকম পাও কোথাও এবির গড় এত, বিসির গড়, এবির গড় কত বলেছিল, এক্ষেত্রে 2 বলেছিল, তাই তো টোটাল 2 × 2 হয়েছে, এক্ষেত্রে গড় বলেছে 3, এক্ষেত্রে গড় বলেছে 4, ওই জন্য আমরা টোটাল করেছি কি 2 দিয়ে গুণ করেছি। তো এবির গড় এত, বিসির গড় এত, সি এর গড় এত, যদি এরকম থাকে তাহলে টোটাল 3টি সংখ্যার গড় আমি কি পাবো 9 পাবো, তার মানে 3টি সংখ্যার যোগফল কত পাবো × 3, যে গড়টা দেওয়া থাকবে 3টি সংখ্যার গড় এটাই, তাকে 3 দিয়ে গুণ করলে কি হবে 3টি সংখ্যার আমি টোটাল পেয়ে গেলাম। আমাকে কি চেয়েছে, তবে সংখ্যা 3টির গড় কত হবে, সংখ্যা 3টির গড় চেয়েছে, ও তাহলে তো ওটাই অ্যান্সার, তাহলে তো আর ইয়ে করার দরকার নেই, সংখ্যা 3টির গড় চেয়েছে এবিসি, এর এভারেজ, এটা এভারেজ চেয়েছে, তাহলে এভারেজ এটাই অ্যান্সার। বললাম এই টাইপের প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় চতুর্থ যদি এরকম দেওয়া থাকে, যে গড়গুলো দেওয়া থাকবে সেগুলোকে যোগ করে দেবে, সংখ্যা 3টির গড় ওটাই। ক্লিয়ার? চলো নেক্সট 42, 5টি পরপর সংখ্যার গড় কে, 5টি পরপর সংখ্যার গড়, পরপর সংখ্যা মানে কনজিকিউটিভ নাম্বার, এই কনজিকিউটিভ ইংলিশ টার্ম, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, মানে 1 1 পর 2 2 পর 3, এই যে পরপর সংখ্যা এটাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার। তাহলে 5টা পরপর সংখ্যার গড় বলে দিয়েছে কে, যদি পর দুটো সংখ্যা যোগ করা হয়, 5টির সাথে যদি আরো দুটো আমি নেই 7টা করি, তাহলে গড় কত পাবে, একটু মাথায় রাখবে, এই পরপর সংখ্যার গড় না, একটি সংখ্যা বাড়লে তার গড় বাড়ে 0.5, পরপর সংখ্যা, ধরো 4টি সংখ্যার গড় আমি 3 বললাম, তাহলে 5টি সংখ্যার গড় কত হবে 3.5, পরপর সংখ্যার গড়, একটা সংখ্যা বেড়ে যাওয়া মানে তার গড় কত বাড়বে 0.5, তাহলে দুটি সংখ্যা বেড়েছে, তার মানে কত হবে 2 × 0.5 মানে 1, তাহলে এভারেজ কত বাড়বে 1 বাড়বে, এটা মাথায় রাখবে। পরপর বা কনজিকিউটিভ নাম্বার যদি একটা বাড়ে তার গড় বাড়বে কত 0.5, দুটো সংখ্যা বাড়লে গড় বাড়বে 1, 3টে সংখ্যা বাড়লে গড় বাড়বে 1.5, মানে 0.5 করে বেড়ে বেড়ে যাবে, প্রত্যেক সংখ্যার জন্য 0.5 করে গড় বাড়বে। ক্লিয়ার? চলো নেক্সট 43,
কি বলেছে, একটি বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতনের গড় বলেছে 16,000। ঠিক আছে, যদি 7 জন শিক্ষক গড়ে 24,000 করে বেতন পান এবং বাকি অশিক্ষক কর্মী গড়ে 12,000 করে বেতন পান, তবে ওই বিদ্যালয়ে অশিক্ষক কর্মীর সংখ্যা কত? বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, একটি বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতনের গড় হচ্ছে, টোটাল গড় বলে দিচ্ছে 16,000। যদি 7 জন শিক্ষক গড়ে 24,000 পান এবং শিক্ষাকর্মী গড়ে 12,000 পান, তাহলে ওই বিদ্যালয়ে অশিক্ষক কর্মীর সংখ্যা কত? এটা দুভাবে করা যায়, তো আমি অ্যালিগেশন ধরে করে দিই। দেখো, টোটাল শিক্ষকের বেতনের গড় কত বলেছে? 7 জন শিক্ষকের বেতনের গড় বলেছে 24,000। আর অশিক্ষক কত আছে আমরা জানি না, অশিক্ষক কর্মীদের, যাই হোক মানে শিক্ষাকর্মী যেটা বলা হয়, যারা টিচার নয়, ঠিক আছে, নন টিচিং স্টাফ, তাহলে তাদের এভারেজ গড় বলে দিয়েছে 12,000। আর টোটাল সবার মিলে শিক্ষক অশিক্ষক মিলে এভারেজ কত বলেছে? 16,000। তো এইটাকে যদি আমরা একটু অ্যালিগেশন আগে বলেছিলাম, যদি অ্যালিগেশন করতে পারি, অ্যালিগেশন তখনই অ্যাপ্লাই করব যদি ধরো এই টাইপের অঙ্ক হয় যে একটি ক্লাসে ছাত্ররা অঙ্কে গড়ে এত পেয়েছে, ছাত্রীরা গড়ে এত পেয়েছে, আর পুরো ক্লাসের গড় এত, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত? এই টাইপের যখন অঙ্ক আসবে তখন আমরা এই অ্যালিগেশন ধরে করব। এটা হচ্ছে শিক্ষকদের অ্যাভারেজ, এটা হচ্ছে শিক্ষাকর্মীর অ্যাভারেজ, আর শিক্ষাকর্মী মিলে অ্যাভারেজটা সবসময় মিডলে হবে। দেখো 12,000 থেকে বড়, 24,000 থেকে ছোট, এটা কোনো সময় 12 থেকে ছোট বা 24,000 থেকে বড় কিন্তু হবে না, তাহলে অঙ্ক ভুল আছে। বোঝা গেল? তাহলে এইটা যখন পাবো মাইনাস করবো, তাহলে মাইনাস কখন করব না, এই লাইন বরাবর বড় থেকে ছোট মাইনাস করলে কত পাবো? আমি 4,000 পাবো। এই লাইন বরাবর বড় থেকে ছোট মাইনাস করলে কত পাবো? 8,000 পাবো। সবসময় লাইন বরাবর বড় থেকে ছোট মাইনাস করব, তাহলে এই রেশিওটা কত আসবে? 1:2। ক্লিয়ার? রেশিও কত আসলো? 1:2। তাহলে 1 মানে কি? 1 মানে হচ্ছে শিক্ষকের রেশিও। তাহলে ওই বিদ্যালয় বা ওই ইনস্টিটিউশনে শিক্ষক ও শিক্ষাকর্মীর রেশিও কত হচ্ছে? 1:2। তাহলে টোটাল শিক্ষক কতজন বলেছে? 7 জন। তার মানে একের ভ্যালু কত? একের ভ্যালু বলে দিয়েছে 7। তার আমাকে শিক্ষাকর্মী চেয়েছে কত? শিক্ষাকর্মী 2। তাহলে 2 এর ভ্যালু কত? 14। তাহলে ওই স্কুলে শিক্ষাকর্মী মানে অশিক্ষক কর্মীদের সংখ্যা কত? 14 জন। বোঝা গেল? মানে শিক্ষকদের অ্যাভারেজ দেওয়া আছে, ওখান থেকে শিক্ষাকর্মীদের অ্যাভারেজ 12,000 দেওয়া আছে, আর পুরো ক্লাসের মানে পুরো স্কুলের শিক্ষক আর শিক্ষাকর্মী মিলে অ্যাভারেজ বলে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে যদি আমরা অ্যালিগেশন এভাবে লাগাতে পারি, তাহলে সেক্ষেত্রে যে রেশিওটা পাবো সেটা হচ্ছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এটা পাবো, মানে সংখ্যার অনুপাতটা পাবো। তার মানে 1 মানে হচ্ছে 1:2। তার মানে হচ্ছে ওই স্কুলে যদি একজন শিক্ষক থাকে, 2 জন শিক্ষাকর্মী আছে, তাহলে একের ভ্যালু কি বলেছে? কি 7 জন শিক্ষক আছে। তার মানে আমরা বলতে পারি একের ভ্যালু কত? 7। তার মানে একের ভ্যালু যদি 7 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 14 হবে। ওই স্কুলে টোটাল 14 জন শিক্ষাকর্মী আছে। বোঝা গেল? চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 44। কি বলেছে? প্রীতম বাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। তার মানে প্রীতম বাবু 6 মাসে যে টাকাটা আয় করে ওই পুরো টাকাটা খরচ করে 8 মাসে। তার মানে এই 8 মাসের খরচ করতে করতে অলরেডি প্রীতম বাবু কিন্তু এদিকে 2 মাসের যে টাকাটা ইনকাম করেছে সেটা কিন্তু তার সেভিং হয়ে গেছে, ওই টাকাটা হাতে রয়ে গেছে। তার মানে আমি এই কথাটা বলতে পারি যে প্রীতম বাবু প্রতি 8 মাস অন্তর কি করে? 2 মাসের টাকা সে সঞ্চয় করে। ক্লিয়ার? 8 মাসের খরচ করেছে কোন মাসের টাকা? 6 মাসের টাকা। তার মানে তার হাতে 2 মাসের টাকা থেকে যাচ্ছে। তার মানে প্রীতম বাবু প্রতি 8 মাস অন্তর ওই 2 মাসের টাকাটা নিয়ে কি করছেন? সেভিং করে দিচ্ছেন। ওকে, তো আমি এক্ষেত্রে একটু সুবিধার জন্য ধরে নিব 6 আর 8 আছে, তো এদের লসাগু কত হয়? 24। আমি ধরে নিচ্ছি যে প্রীতম বাবু 6 মাসে 24 টাকা ইনকাম করেছে এবং ওই টাকাটা 8 মাসে খরচ করেছে। ক্যালকুলেশন সুবিধার জন্য 6 আর 8 এর লসাগু 24 হয়, আমি 24 ধরে নিয়েছি। ওকে, তাহলে প্রীতম বাবু 6 মাসে ইনকাম করেছে কত টাকা? 24 টাকা। আর প্রীতম বাবু 8 মাসে খরচ করেছে 24 টাকা। তাহলে প্রীতম বাবুর প্রতি মাসে ইনকাম কত?
4 টাকা, আর প্রতি মাসে খরচ কত 3 টাকা। তার মানে দেখতেই পাচ্ছ তুমি প্রীতম বাবুর ইনকামটা মাসে কিন্তু বেশি, খরচটা কম। তাই প্রীতম বাবু কি করেছে, বছরে 9,000 টাকা সেভিং করেছে। এই তো বলেই দিয়েছে, তিনি যদি বছরে 9,000 টাকা সঞ্চয় করেন তার মানে সেভিং করেছে ইয়ারলি 9,000 রুপিস। তবে তার মাসিক আয় কত? তার মানে এটা বছরে যদি মাসে যদি এত টাকা আয় হয়, বছরে কত আয় হবে 12,048। এক্ষেত্রে বছরে কত টাকা খরচ হবে 12×36। যেহেতু বছরের আয় বলে দিয়েছে 9,000 টাকা, তাই আমি পুরোটাকে বছরে নিয়ে গেলাম। মাসে 4 টাকা আয়, তার বছরে 48 টাকা আয়, মাসে 3 টাকা খরচ, তার মানে বছরে 34 টাকা খরচ। তাহলে এখান থেকে আমি বছরের সেভিং কত করছে সে 12 টাকা। এই 12-র ভ্যালুই দেওয়া আছে কত 9,000। 12-র ভ্যালুই দেওয়া আছে কত 9,000। ক্লিয়ার? আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে প্রীতম বাবু হয়েছে, তবে তার মাসিক আয় কত। মাসিক আয় মানে কত, এক মাসে সে কত টাকা আয় করে 4 টাকা। তাহলে 4-এর ভ্যালুটা বের করব। 4 × 3 = 12, তার মানে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9,000 হবে, 3,000 হবে। 4-কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, তার মানে 3,000-কে 3 দিয়ে গুণ করলে 9,000 হবে। তার মানে 9,000-কে 3 দিয়ে ভাগ করলে কি হবে 3,000 হবে। তাহলে প্রীতম বাবুর মাসিক আয় কত 3,000 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? বা না বুঝতে পারলে আমরা এভাবে করব, 12-র ভ্যালু যদি 9,000 হয়, 1-এর ভ্যালু হবে বাই 12, আর 4-এর ভ্যালু হবে ইন্টু 4, তার মানে 4 × 3 = 12, 3 × 3 = 3,000। এভাবে খুব করতে পারো, অ্যান্সার দিয়ে চলে আসবে 3,000। খুবই সোজা অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 45। এক ব্যক্তি বাড়ি থেকে কাজের জায়গায় যাওয়ার সময় গতিবেগ ছিল এটা। ওকে, কোশ্চেন নাম্বার 45। ধরো এটা হচ্ছে ব্যক্তির বাড়ি, আর এটা হচ্ছে ওর কাজের প্লেস। এটা হচ্ছে হোম, আর এটা হচ্ছে ওয়ার্ক প্লেস WP, এটা হচ্ছে হোম WO। তাহলে এক ব্যক্তি যখন বাড়ি থেকে তিনি তার কাজের জায়গায় যাচ্ছেন, তখন তার স্পিড, এদিকের স্পিডটা হচ্ছে 8 কিমি/আওয়ার, আর যিনি যখন ব্যাক করছেন এবং বাড়ি থেকে ফিরে আসার সময় গতিবেগ হচ্ছে 6 কিমি/আওয়ার। তাহলে তার ব্যক্তির যাতায়াতের গড় গতিবেগ কত? একটা জিনিস মনে রাখবে, গড় গতিবেগ যদি নর্মালি বের করতে চাও, নর্মাল কনসেপ্ট, সেটা হচ্ছে গড় গতিবেগ বের করার ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। কি বললাম? মোট দূরত্ব বাই মোট সময়। এইটা দিয়ে আমরা বের করতে পারি, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। কিন্তু আমরা এইভাবে করবো না, ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করার সময় একটা জিনিস আমি একটু খেয়াল করে বলে দেই। এক্ষেত্রে যে অঙ্কটা বলেছে, এক ব্যক্তি বাড়ি থেকে কাজের জায়গায় যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 8 কিমি/ঘন্টা এবং বাড়ি থেকে ফিরে আসার সময় গতিবেগ হচ্ছে 6 কিমি/ঘন্টা। তার মানে একটু কনসেপ্টটা মাথায় রাখবে। যদি এক্ষেত্রে দুটো টাইপ হয়, একটা টাইপ হচ্ছে দেখো যে ব্যক্তি গেছে ওই ব্যক্তি ফেরত এসছে, ব্যক্তি সেম, মানে ব্যক্তি পাল্টায়নি। এক্ষেত্রে অঙ্কটা এটাও হতে পারো যে এক ব্যক্তি এ থেকে বি স্থানে গিয়েছে এই স্পিডে, একটা সামান্য স্পিড নিয়ে, অন্য এক ব্যক্তি বি থেকে এতে এসছে আরেকটা স্পিড নিয়ে। তাহলে দুজনের অ্যাভারেজ কি হবে? তখন দুজনের অ্যাভারেজ, যেহেতু ব্যক্তি আলাদা হয়ে গেছে না, প্রথম যে গেছে এ থেকে বি সেটা আলাদা ব্যক্তি, বি থেকে যে এসছে সে আলাদা ব্যক্তি। যদি ব্যক্তি চেঞ্জ হয়ে যায় বা গাড়ি যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে দুজনের অ্যাভারেজ যোগ হবে প্লাস ডিভাইডেড বাই 2 হবে। দুজনের অ্যাভারেজ যোগ হবে, তাকে আমরা 2 দিয়ে ভাগ করলে টোটাল যাতায়াতের দুজনের আমি গড় অ্যাভারেজ পেয়ে যাব। কিন্তু এক্ষেত্রে অঙ্কটা হচ্ছে যিনি গেছেন, মানে যে ব্যক্তি গেছে ওই ব্যক্তি আবার ফেরত এসছে। সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, যদি ব্যক্তি বা গাড়ি যদি সেম হয়, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 2xy/x + y। কি বললাম? ফর্মুলা হচ্ছে 2xy/x + y। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা ইউজ করে নিই আমরা। এটা দুটো সংখ্যার ক্ষেত্রে, মানে কি একটা ডিস্টেন্স ক্ষেত্রে। আর ঠিক তার পরের অঙ্কটা দেখো, ঠিক তার পরের অঙ্কটা দুটো ভ্যালু দেওয়া আছে 6 আর 8 এর জন্য, এটা xy। আর যদি তিনটে দেওয়া থাকে তাহলে 3xyz/xy + yz + zz, তখন এই ফর্মুলাটা ইউজ হবে। তো এক্ষেত্রে আমরা এই 8 আর 6 দিয়ে কাজে লাগাই, তাহলে 2 × 8 × 6/8 6 কত হবে 14, তার মানে 2 × 7 = 14, 8 × 6 = 48, 48/7, 48/7 মানে 7 × 7 = 49 নাকি, 7 × 6 = 42, 6 × 6 = 7। এইটা হচ্ছে ওই ব্যক্তির যাতায়াতের গড় গতিবেগ। বোঝা গেল? 6 × 6 = 7 কিমি/ঘন্টা। ওকে, আর এই ফর্মুলাটা লিখলাম, এটাও লিখে রাখবে। এটা কখন কাজে লাগবে বলে দিচ্ছি, একটু পরে অঙ্কটা আছে।
46 কি বলেছে দেখো, 46 সীতা তার স্কুলে যাওয়ার সময় 3টি সমান অংশে ভাগ করে, মানে টোটাল সীতা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার যে রাস্তাটাকে 3টি পার্টে ভাগ করে দিয়েছে। প্রথম অংশ 6 কিমি পার ঘন্টা, দ্বিতীয় অংশ 4 কিমি পার ঘন্টা, আর তৃতীয় অংশ 8 কিমি পার ঘন্টা। দেখো 3টে ভ্যালু আছে, এক্স ওয়াই যেটার মতন এখানে 3টে ভ্যালু আছে, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে প্রথম কি কি ভ্যালু বলেছে, 6 4 8 বলেছে, তো তাহলে এটা কালি শেষ হয়ে গেছে। 6 4 8, তার মানে 3 × 6 × 4 × 8। ফর্মুলা কি ছিল, 3xyz, গুণ ছিল, সবগুলোকে গুণ করলাম। প্রথম দুটো গুণ মানে 6 4 গুণ, 6 4 কত হয় 24, প্লাস 4 8 32, প্লাস 8 6 48। এটা ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, নেক্সট 47। একটি ট্রেন তার যাত্রাপথের 40% রাস্তা 80 কিমি পার ঘন্টায় এবং বাকি রাস্তা 100 কিমি পার ঘন্টা। বাকি রাস্তা মানে একটা ট্রেন যাচ্ছে, সে যে ডিস্টেন্স বা যেখানে যাক না কেন, যতটা ডিস্টেন্স গেছে তার 40%। আমি যদি টোটাল ডিস্টেন্সটাকে 100% ধরে নিই, যে কোনো জিনিসের টোটালকে যদি পার্সেন্টেজে ধরতে হয় 100% ধরা হয়, যদি ভগ্নাংশে ধরা হয় তাহলে 1 অংশ ধরা হয়। ক্লিয়ার? তাহলে আমি টোটাল রাস্তাটাকে ধরে নিচ্ছি 100%। সেই 100% বা 100 কিলোমিটার বলতে পারি, সবচেয়ে ভালো হবে 100 কিলোমিটার ধরে নাও। তাহলে 100 কিলোমিটার 40% মানে কি 40 কিলোমিটার, আর বাকি থাকলো 60 কিলোমিটার। ওকে, তাহলে 100 কিলোমিটার রাস্তা 40 কিলোমিটার গেছে 80 কিমি পার ঘন্টায়, আর বাকি গেছে 100 কিমি পার ঘন্টায়। এক্ষেত্রে আমি সেই নর্মাল ফাংশন যেটা হচ্ছে বেসিক যে কনসেপ্ট সেটা ইউজ করছি। আমি বলেছিলাম যে গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স আমি বললাম এখনই 100 কিলোমিটার। তাহলে 100 কিলোমিটারে প্রথম 40 কিলোমিটার সে গেছে কত, 80 কিমি পার ঘন্টা। তার মানে 40কে 80 দিয়ে ভাগ করব, দিলে সময় পাবো। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে কি পাবো আমরা, টাইম পাবো। এবং বাকি 60 কিমি রাস্তা সে গেছে কত, 100 কিলোমিটার পার আওয়ার। তার মানে উপরে দেখো, উপরে হচ্ছে টোটাল ডিস্টেন্স আর নিচে হচ্ছে টোটাল টাইম। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করলেই আমরা কি পাবো, পেয়ে যাব গড় গতিবেগটা। ওকে, ওকে, তার মানে হচ্ছে 100, আর এদিকে হচ্ছে 1 এর 2, আর এটা হচ্ছে তোমার 20 3 এর 60, 20 5 100, 3 এর 5। তার মানে হচ্ছে 5 আর 6 হচ্ছে 11, আর উপরে চলে যাবে 10, মানে 1000/11। 1000/11 মানে এটা হচ্ছে 90 10/8। এটা হবে অ্যান্সার। 90 10/11 এত কিমি পার ঘন্টা। নেক্সট 48। এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 1/3 অংশ বাসে এত কিমি পার ঘন্টা, 1/6 অংশ ট্রেনে এত কিমি পার ঘন্টা, আর বাকি অংশ সে প্লেন লিখতে গিয়ে পেন লিখে দিচ্ছে, যাই হোক প্লেনে এত কিমি পার ঘন্টা বেগে যান। তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। দেখো উপরেরটা পার্সেন্টেজ ছিল, তাই আমি 100% মানে 100 কিলোমিটার ধরে নিয়েছিলাম। নিচেরটা ভগ্নাংশে দিয়েছে 1/3 অংশ 1/6 অংশ। তার মানে এখানে আমি টোটাল ডিস্টেন্সটা 1 কিলোমিটার ধরবো। কি বললাম, টোটাল ডিস্টেন্সটা আমি কত ধরবো, 1 কিলোমিটার। তার মানে যদি 1 কিলোমিটার 1/3 অংশ চলে গেছে তোমার কি 60 কিমি পার ঘন্টা, আর 1/6 গেছে ট্রেনে। তাহলে 1 থেকে 1/3 আর 1/6 যদি আমি বিয়োগ করে দেই, তার মানে 1 - 1/2, মানে বাকি 1/2 অংশ, এই 1/2 অংশ সে কিসে গেছে, প্লেনে গেছে। কিসে গেছে, প্লেনে গেছে। ক্লিয়ার? তাহলে 1/2 যদি সে প্লেনে যায়, তাহলে এবারে বেসিক কনসেপ্ট কাজে লাগাও। টোটাল হচ্ছে 1 কিলোমিটার ডিস্টেন্স। 1 কিলোমিটার ডিস্টেন্স 1/3 অংশ গেছে সে 60 কিমি পার ঘন্টা। তার মানে 1/3 × 60 প্লাস 1/3
6 ইন্টু 90, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি 1/2 ইন্টু 400, এইটাকে সলিউশন করবে চলে যাবে। দেখো 1/3 অংশ যাচ্ছে এত কিমি পার ঘন্টা, তার মানে 1/3 কিলোমিটার যাচ্ছে কত 60 কিমি পার ঘন্টা। আমি কেন এটা ভগ্নাংশে লিখলাম এখন বলে দিচ্ছি। 1 কিলোমিটার ধরেছি, 1 কিলোমিটার টোটাল ডিস্টেন্সটাকে আমি 1 কিলোমিটার ধরেছি, তাহলে 1 কিলোমিটার 1/3 অংশ মানে কি 1/3 কিলোমিটার, তাহলে 1/3 কিলোমিটার গেছে সে 60 কিমি পার ঘন্টায়, তার মানে এই তিনটা নিচে চলে আসবে 1/3 ইন্টু 60, ওই জন্য সবগুলোকে এইভাবে লিখেছি। বোঝা গেল? ডিস্টেন্স 1/3 কিলোমিটার আর স্পিড 60 দিয়ে ভাগ করছি, ওই তিনটা শুধু নিচে নেমে আসবে। এটা নিচে ক্যালকুলেশন করে নিবে, নিলে ওই ব্যক্তির বা যে 3 পার্টে ভাগ করেছিল তার স্পিডটা বেড়ে যাবে। ওকে, এটা গেল 48, আর লাস্ট আজকের অঙ্ক হচ্ছে 49, এটা আমরা করলাম 48, লাস্ট হচ্ছে 49। কি বলেছে দেখো, রাকেশ বাবু তার সমগ্র যাত্রা পথে 30 কিমি পথ যান 10 কিমি পার ঘন্টায়, 50 কিমি পথ যান 50 কিমি পার ঘন্টায় এবং 40 কিমি পথ যান 20 কিমি পার ঘন্টায়। তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 প্লাস 50 প্লাস 40, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, মোট অতিক্রান্ত দূরত্ব। আর বাই সময়, প্রথম 30টা যান তিনি 10-এ যান, পরের 50টা যান 50 কিমি পার ঘন্টায়, আর তারপরে 40 কিমি যান উনি 20 কিমি পার ঘন্টায়। তার মানে কত হচ্ছে 90 আর 20, 90 আর 30, 9 12, 120 কিলোমিটার টোটাল রাস্তা। আর এখানে 3 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, মানে 6 ঘন্টা, তার মানে 120/6, মানে টোটাল এভারেজ কত 20 কিমি পার ঘন্টা। বোঝা গেল? এই গেল আজকের মোটামুটি ম্যাথ। তো আমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে সলিউশনগুলো আমি করছি। হ্যাঁ, খুবই ফর্মুলাগুলো বলে দিচ্ছি, নর্মাল আগে বেসিক কনসেপ্টটা তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে, আর ওটাকে যদি শর্টে করা যায় সেটাও আমি বলে দিচ্ছি। তার মানে তোমাদের একটু কাজ থাকবে কিন্তু বেসিক্যালি, যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিও শুরুতে শেষে বলছি, অঙ্কগুলো কিন্তু মন দিয়ে করো। ওকে, যেখানে প্রবলেম হয় আমাকে বলো, আমি আবার রিপিট করে বলে দেবো তোমাদেরকে। ওকে, কিন্তু অঙ্কগুলো করবে, দেখবে ভালো লাগবে। যখনই নিজে কোনো একটা অঙ্ক করতে পারবে না, তখনই দেখবে অঙ্কগুলো কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো নেক্সট আবার একটা, আর আশা করি একটা বা দুটো ভিডিওর মধ্যে আমি কিন্তু এভারেজ চ্যাপ্টারটা শেষ করে দিব। দেন আমি চলে যাবো কোথায়, রেশিও প্রপোর্শন, মানে অনুপাত সমানুপাত। ওকে, ওকে, বাই।